নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্যাবের জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আর দলটির মহাসচিব এ সময় তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন। নিজেদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কাউন্সিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সম্মেলনটির আলোচনা সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। তারেক রহমানকে তিনি ভোট সহ সকল মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান। আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক। আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের পরে দেশের মানুষ প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। প্রত্যেকটি মানুষ, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে। চলমান আলোচিত সংস্কারের প্রায় সব ইস্যুই আগে বিএনপি দিয়েছে উল্লেখ করে জুলাই চেতনার আশা আকাঙ্ক্ষা পূরণে সকলের অংশগ্রহণ কামনা করেন বিএনপির এ শীর্ষ নেতা। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। আলোচনা সভা শেষে দুপুর 1টার পরে ড্যাবের কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ হয়। দীর্ঘ 6 বছর পর সম্মেলনের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের জন্য এ ভোট হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশে নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এই আস্থা ফিরিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসাই এখন প্রধান চ্যালেঞ্জ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রংপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর থেকে ফাহাদ হোসেন সাহসের পাঠানো তথ্যচিত্রে সাইফুল শাহিনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে 3 দিনের সফরে রংপুরে সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। আমরা কিন্তু 5 আগস্টের পরে ঢাকাতে সিইসি বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং দেশের 18 কোটি মানুষের স্বার্থে কাজ করবে। যে ইলেকশন আসতে আসতে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। সিসি বলেন, কমিশন চায় যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাই তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই কমিশনের চ্যালেঞ্জ। বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে, যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। তারপরেও আমি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে 5 আগস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি, শান্তিতে তো ঘুমাইতে পারতেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান সিসি।
ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। গতরাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সমালোচনা, অভিযোগ আর ক্ষোভে রাস্তায় নামে শিক্ষার্থীরা। তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন নারী শিক্ষার্থীরাও। রাতে বিক্ষোভের মুখে ঘোষণা আসে, প্রকাশ্যে হোক কিংবা গুপ্ত, হলে কোনো রাজনীতি চলবে না। ভবিষ্যৎ নীতি ও কাঠামো ঠিক করার লক্ষ্যে দুপুরে বসে প্রভোস্ট কমিটির বৈঠক। ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দানা বাঁধে সমালোচনা, অভিযোগ আর বিতর্ক। গতকাল রাতে সেই ক্ষোভ ফেটে পড়ে রাস্তায়। বিভিন্ন হল থেকে বের হয় মিছিল। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরাও তালা ভেঙে যোগ দেন বিক্ষোভে। এক দফা হল রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। রাত 2টার দিকে উপাচার্য ও প্রক্টর পৌঁছান শিক্ষার্থীদের মাঝে। 1 ঘন্টা শিক্ষার্থীদের মুখোমুখির পর প্রক্টর ঘোষণা দেন প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি আবাসিক হলে নিষিদ্ধ থাকবে। পরে ক্যাম্পাসের হলে ফেরে শিক্ষার্থীরা। দুপুরে শুরু হয় হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক। এজেন্ডা হল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রমের কাঠামো ও ভবিষ্যৎ নীতি। এখনো পর্যন্ত কারোর কোনো প্রতিক্রিয়া বা প্রফেসর কিংবা প্রশাসন সংশ্লিষ্ট কেউই আসেনি আমাদের হলে, প্রক্টোরিয়াল টিম থেকে বা মানে কোনো কিছু থেকে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে কিছু বলা হয়নি। তো এটা এক ধরনের দ্বিচারিতা। ছাত্রদল হলগুলোতে কমিটি দিয়েছে, তো যেটার প্রেক্ষাপট আসলে আমাদের যে আগস্ট মানে আগের যে ডিমান্ডটা ছিল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর কি। তো যার কারণে প্রত্যেকটি হল থেকে আমাদের ছাত্ররা বেরিয়ে এসেছিল, রোকে হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছিল। তো রাজনীতিটা কে ডিফাইন করবে? আসলে তো আইন দ্বারা ডিফাইন্ড হইতে হবে যে এটা গুপ্ত রাজনীতি, এটা প্রকাশ্য রাজনীতি। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র কমিটি দেওয়া আর কমিটি না দেওয়া শুধু পার্থক্য রয়ে যাচ্ছে। ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু তারাই একসময় এসে ছাত্র রাজনীতিকে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিকে জোরালো করেছে। বিগত শেখ হাসিনার শাসনামলে ছাত্রদল ভুক্তভোগী উল্লেখ করে ঢাবি শাখা ছাত্রদলের এই নেতা বলছেন, এটি সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা। কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে যেটি ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম, খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এদিকে নতুন কমিটি ঘোষণার মাত্র 14 ঘন্টার মাথায় তথ্য গোপনের অভিযোগে 4টি হল কমিটির 6 নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয় ছাত্র সংগঠনটি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ফাঁদে ফেলে প্রতারণার ঘটনা ভিডিও করায় খুন করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 8 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কথাও জানিয়েছে র্যাব। গতরাতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী 15 দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। এই ঘটনায় 7 জনকে পুলিশ ও 1 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ও ভিডিও দেখে গাজীপুরের সাংবাদিক হত্যায় 8 জনকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন। গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তুহিন হত্যার কারণ সবার সামনে তুলে ধরেন জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। জানান, অপর আসামি আরমানকে গ্রেফতার করা হবে এবং ভিডিও ক্লিপের মাধ্যমে। তিনি বলেন, গোলাপীর হানি ট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলে বাদশাহ। এরপর বাকবিতণ্ডার জেরে গোলাপীর লোকজন তার উপর হামলা চালায়। আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এই হামলার দৃশ্যটি সাংবাদিক তুহিন ভিডিও করলে তা আসামিরা দেখে ফেলে। ভিডিও ডিলিট করতে বলায় অসম্মতি জানান তিনি। তাই তারা তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ডিএমপি কমিশনার জানান, মেডিকেল রিপোর্ট পেলে সর্বোচ্চ 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। দ্রুতই তাদের বিচার নিশ্চিত করা হবে, আশ্বাস তার।
পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। শাশ্বতী সরকার, নাগরিক। অন্তর্বর্তী সরকারের আমলে গত 1 বছরের সবচেয়ে আলোচিত ব্যাংক খাতে সংস্কার। যদিও বল প্রয়োগ করে মার্জার নিয়ে বিশ্লেষকরা তীব্র সমালোচনা করছেন, কিন্তু বাহবা এসেছে রিজার্ভ আর ডলারের দামের স্থিতিশীলতা রক্ষায়। তবে সংস্কারের কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সংস্কারের ওপর। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সাবেক সরকারের সময় কার্পেটের নিচে তথ্য গোপন করে ব্যাংকিং খাতে স্বাস্থ্য ভালো দেখানো হয়। সূচক ঠিকঠাক দেখিয়ে ঋণের নামে অর্থ লোপাট করে সরকারের সমর্থক গোষ্ঠী পুরো ব্যাংক খাত নিয়ে যাওয়া হয় খাদের কিনারে। দুর্বল ব্যাংক খাত নিয়ে অর্থনীতির টালমাটাল অবস্থা ছিল। গোপন করা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। 1 বছরে তাই খেলাপি ঋণ বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। আর এখন চলছে চুরির টাকা ফেরানোর পদক্ষেপ। গত 1 বছরে ব্যাংকিং খাতে সংস্কার মোটা দাগে বেশ আলোচিত। গঠন করা হয়েছে টাস্কফোর্সও। বোর্ড রিফর্ম না করতাম, পূর্বের বোর্ডই থাকতো, তবে অনেক আগেই তার নিজেরা বিলুপ্ত হয়ে যেত ব্যাংকগুলো। হ্যাঁ, এই আমরা ফার্দার ডেটোরিয়েশন যাতে না হয় সেটা প্রতিহত করেছি। তো এই গত 10 মাসে ওই ব্যাংকগুলো থেকেই আর কোনো বেনামি ঋণ সৃষ্টি হয়েছে? তা তো হয়নি। বিগত সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংক যেন পরিণত হয় সরকারের একটি মন্ত্রণালয়ে। এখন তেমনটা শোনা যায় না, উল্টো তার শাসন তদারকি বেড়েছে ক্ষমতার স্বাধীনতা। আর স্বস্তি যোগ করেছে বৈদেশিক মুদ্রার বাড়তে থাকা মজুদ আর ডলারের বাজারের স্থিতিশীলতা। সংস্কার উদ্যোগ বাহবা কুড়ালেও বদনাম যোগ হয়েছে বল প্রয়োগ করে মার্জার উদ্যোগ। তার বিপক্ষে অনেকে। আর সমালোচনা বেড়েছে সুশাসন আর স্বচ্ছতার উদ্যোগে শ্লথগতি। অনেকে মনে করছে সংকোচনমূলক মুদ্রার সরবরাহ বেসরকারি খাতের জন্য স্বস্তির নয়। বাংলাদেশ ব্যাংক মার্চ করার মতো কোন আইনি ভিত্তি বাংলাদেশ ব্যাংকের হাতে ছিল না, কিন্তু ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের মাধ্যমে সে আইনি ভিত্তি পেল। সুদ হার বাড়ায় এখন নতুন করে চাপে পড়ছে উৎপাদনমুখী খাত। আর সবাই মনে করছে সংস্কার উদ্যোগের কার্যকারিতা সুফল দিবে আগামী রাজনৈতিক সরকার যদি এসব চালিয়ে যায়। বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমাদের এখনকার পার্টির অ্যাক্টিং আপনি জানেন চেয়ারপারসন তারেক জিয়া, উনি রাষ্ট্র কাঠামোতে দিয়েছেন 31 দফা দিয়েছেন, আপনি দেখতে পাবেন সেখানে একটি সুন্দর রাষ্ট্র করতে গেলে কি কি করা উচিত ওই 31 দফার মধ্যে সব কিছু আছে। ওইভাবে যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় সামনের যে, যদি আল্লাহর রহমতে সবার দোয়ায় বিএনপি আসতে পারে, বাংলাদেশকে বিএনপি সামনের দিনগুলোতে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। পাচারের টাকা ফেরত এনে নজির গড়ার চ্যালেঞ্জও সরকারের সামনে। কারণ সরকারি নথি বলছে দেশ থেকে 15 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। সাইদ আরমান, নাগরিক। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে প্রায় প্রতিটি জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সাগররুনি হত্যার মতো এটিও চাপা পড়ার আশঙ্কা উঠে আসে তাদের বক্তব্যে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি থেকে জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের প্রায় প্রতিটি জেলার সাংবাদিকরা রাস্তায় নেমেছেন। পিরোজপুরের টাউন ক্লাব সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। তারা দাবি করেন এই হত্যার বিচার দ্রুত করতে হবে, নইলে সাগররুনি হত্যার মতো এটিও চাপা পড়ার আশঙ্কা রয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। একই দাবিতে কিশোরগঞ্জের শাপলা চত্বরে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মানববন্ধন করে। এখানে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও অংশ নেন। প্রতিবাদী সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য কিশোরগঞ্জের সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সাংবাদিকরা একত্রিত হয়েছে। সাগররুনির কথা অতীত সরকারের আমলে এই দুই দম্পতি নির্মমভাবে খুন হয়েছিল বাসায়। তারা আজও
সেই খুনের মোটিভ ক্লু বা উদ্দেশ্য কারণ কিছুই উদ্ঘাটিত হয়নি। আপনারা এখন তা না হলে সন্ত্রাসীরা এই বিভিন্নভাবে বিভিন্ন দলের ছাত্র সহায় আমাদের উপরে যে নির্যাতন, কেন আমাদের তার হত্যার বিচার করতে হবে? স্বাধীনতার 53 বছরে কোনো সাংবাদিক হত্যার বিচার হয় নাই। আর কতদিন, কত সাংবাদিকের প্রাণ ঝরলে আপনারা সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করবেন? অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হয় তাহলে এই অপরাধ দ্রুত বন্ধ হবে। লালমনিরহাটের বিক্ষোভে বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক হত্যা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। মৃত্যুর হুমকি দেওয়ার পরেও সাতক্ষীরা, টাঙ্গাইলের বাসাইল, জামালপুর, রংপুর, লালমনিরহাট, সাভার, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, ভালুকা ও বান্দরবানে সাংবাদিক সংগঠনগুলোর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একই সুর শোনা যায়। দ্রুত বিচার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। নওগাঁয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে সাংবাদিক নেতা রায়হান আলম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে। শাশ্বতী সরকার, নাগরিক। স্থলবন্দরের মতো নদী বন্দরও পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, অলাভজনক হওয়া ইতোমধ্যে 4টি স্থলবন্দর বন্ধ হয়েছে, পর্যায়ক্রমে আরও 4টি বন্ধ হবে। উন্নয়নের স্বার্থে কিছু বন্দর বেসরকারি খাতে দেওয়া হচ্ছে। হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে। আধুনিকায়ন বলতে গেলে যে এই পোর্ট দুটোতে আমরা যা করতে পারছি না, কারণ কন্ট্রাক্ট সবই তার করার কথা। এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম, সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বহু বছর ধরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আগের সরকারগুলো তাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতো। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি বৈষম্য দূর করার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সাইফুল শাহিন। জাতিসংঘের আদিবাসী সংজ্ঞার সব শর্তই তাদের মধ্যে রয়েছে, মনে করে পাহাড়ের গোষ্ঠীগুলো। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের আছে। জাতিসংঘের 33 নম্বর আর্টিকেলে আদিবাসীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতার 54 বছরেও তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে পরিচিত হতে চান না, চান আদিবাসী স্বীকৃতি। তার আগে বলবো, আমি পাহাড়ি হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করি। পাহাড়ির সাথে আমাদের যে আদিবাসী যে জাতিসত্তা রয়েছে, আমাদের এখানে সার্বভৌম স্বাধীনভাবে চলার মতো সেই সব অধিকার থাকার কথা। কারণ দেশের আদিবাসী এবং বিশ্ব আদিবাসী যতগুলো আছে সবাই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু তারা তো সেই স্বীকৃতি পাচ্ছে না। আমরা মনে করি আমরা ভালো নেই এবং আমরা বাংলাদেশের বৈষম্য শিকার হচ্ছি। আমরা দাবি জানাই যে সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিক। আমাদের পাহাড়ি মেয়েগুলা যাতে সুরক্ষিত থাকে, বিভিন্ন নির্যাতনের শিকার যাতে না হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত পাহাড়িরা নিজেদের পরিচয়ে বাঁচতে চান। তারা সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা এবং নারীদের নিরাপত্তা সহ সব অধিকার নিয়ে বসবাসের দাবি জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আদিবাসী বললেও সাংবিধানিক স্বীকৃতির কোনো উদ্যোগ নেই। জুলাই সনদে যে ইয়েটা দেখলাম, এটার মাধ্যমে আমরা খুব হতাশা। আদিবাসীদের বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নাই, একটা ঘোষণা নাই এবং সংখ্যালঘু সহ আদিবাসীদের এই বিষয়ে আমরা আসলে সারা বাংলাদেশে খুব হতাশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়ি ও বান্দরবনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়। খাগড়াছড়িতে সাথোয়াই অং মারমার নেতৃত্বে র্যালি শহর প্রদক্ষিণ করে। বান্দরবনে ডাক্তার মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে সমাবেশে শান্তি চুক্তি বাস্তবায়ন ও অবৈধ বসবাসকারী উচ্ছেদের দাবি ওঠে। আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে, আশা থাকবে, আমাদের জোর দাবি থাকবে যে আমরা
আমরা যাতে সাংবিধানিকভাবে আদিবাসী হিসাবে স্বীকৃতি পাই। পার্বত্য চট্টগ্রামের 13টি জনগোষ্ঠী আদিবাসী স্বীকৃতির মাধ্যমে জাতীয় অংশীদারিত্ব চায়। সাংবিধানিক অধিকার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাহাড়িরা এখন অপেক্ষায় তাদের দাবি বাস্তবায়নে। সাইফুল শাহিন, নাগরিক।